20 অক্টোবর বুধবার রাত 8টায় অনিমেষ করেছে রিটস পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ড্যাব, প্রকাশ হবে গেজেট। 2022 সালেই বাস্তবায়নের কাজ শুরু। সাম্প্রদায়িক সহিংসতায় আরো 25 জন গ্রেপ্তার, কয়েকজনের বিরুদ্ধে ভুয়া ছবি ব্যবহারের অভিযোগ। আঠারো বছর বয়সীরাও এবার টিকা নিবন্ধনের আওতায়, গতি বাড়াতে প্রতি মাসে 3 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এতক্ষণ শুনছিলেন এডিটর স্পিকের শিরোনামগুলো। এবার জানাবো এডিটর স্পিকের পুরো আয়োজন। ডিটেলড এরিয়া প্ল্যান ড্যাব চূড়ান্ত হবে ডিসেম্বরের মধ্যে, প্রকাশ হবে গেজেটও। সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এটি বাস্তবায়নে থাকছে রাজুক। এর আওতায় পরিকল্পিতভাবে আবাসিক ভবন, শিল্প কারখানা ও অফিস আদালতের জায়গা নির্ধারণ হবে। ড্যাব নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, এবং উত্তরা থেকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ও নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাব বাস্তবায়ন নিয়ে আপনার পরিকল্পনা কি, এবং ড্যাবের বাস্তবায়ন আমরা কবে নাগাদ দেখতে পাবো? আহ, সম্ভবত আপনাকে আনমিউট করতে হবে। ডিসেম্বরকে লক্ষ্যমাত্রা হিসাবে স্থির করে আমরা আমাদের সকল যে সমস্ত কাজকর্ম করা দরকার সেগুলো প্রায় সমাপ্ত করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে। আমাদেরকে একটা লিভেবল সিটি, অর্থাৎ সুন্দর বসবাসযোগ্য শহর করতে হবে। তো সেটা যদি করতে হয় তাহলে আমাদের অনেকগুলো বিষয়কে আমরা আমলে নিতে হবে। তার মধ্যে আমাদের এনভায়রনমেন্ট পলিউশনের বিষয়টা মাথায় রাখতে হবে। সেকেন্ডলি, আমাদের হাউজিং, কমার্শিয়াল, স্কুল, প্লেগ্রাউন্ড, কালচারাল সেন্টার, হেলথ কেয়ার, শপিং মল ইত্যাদিগুলোকে সবগুলোকে বিবেচনায় এনে যাতে করে মানুষের জন্য একটা বসবাসযোগ্য শহর হয় সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করা হচ্ছে। তো এই ডিটেল এরিয়া প্ল্যানের আপনার আমাদের 3টি সিটি কর্পোরেশন, ঢাকার 2টি শহর 4টি, যেমন ঢাকা উত্তর দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ। তারপরে এর সাথে সংযুক্ত হবে আমাদের সাভার, তারাবু, কালীগঞ্জ, সোনারগাঁ, কাঞ্চন এবং 69টি ইউনিয়ন। তো এগুলো সবগুলোকে সম্পৃক্ত করে আমরা যাতে নাকি মানুষের জন্য বসবাস উপযোগী শহর, সেই জন্য লক্ষ্যে অনেকগুলো বিষয়কে আমলে নিয়ে কাজ করা হয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা এবং স্বল্প আয়, মধ্য আয়, উচ্চবিত্ত সবাই যেন নাকি তাদের স্ব স্ব অবস্থান থেকে ভালো থাকতে পারে, সেই জন্য এই ড্যাব বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। তো আমি আশা করি যে যে ড্যাবের যে প্ল্যানটি আমরা চূড়ান্ত করব, গ্যাজেট আকারে প্রকাশ করার চেষ্টা করছি ডিসেম্বরের ভিতরে। আশা করি ইনশাল্লাহ তা সম্ভব হবে। এবং এটা হলে আমাদের অনেক সমস্যাগুলা সমাধান হবে এইভাবে যে যত্রতত্র শিল্প কারখানা গড়ে ওঠা এবং অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা, তারপরে আপনার কমার্শিয়াল এরিয়া নির্মাণ, কমার্শিয়াল এরিয়া হিসেবে ব্যবহার করা, এই সমস্ত সবগুলাকে আমরা আমলে নিয়েছি। তো সেগুলো মাননীয় মন্ত্রী, নিয়ে ঢাকাকে ঘিরে এর আগেও অনেকগুলো পরিকল্পনা হয়েছিল। আপনারা এবার যে ড্যাপের পরিকল্পনা করছেন তার সঙ্গে এর আগে যে পরিকল্পনাগুলি ছিল তার পার্থক্য কি? না, পার্থক্য তো এমন বড় কিছু না। সেটা হলো যে আমরা সেগুলাকেও আমরা আমলে নিচ্ছি, সেগুলোকে আমরা কগনিজেন্সে নিয়ে কাজ করা হচ্ছে। এখন পরিকল্পনা, যেমন ঢাকা মাস্টার প্ল্যান বলতে একটা পরিকল্পনার কথা বলা হয়। তো সেখানে অনেকগুলো, এখন পরিকল্পনা আপনি তো করলে হবে না, পরিকল্পনাগুলা অনুযায়ী
অবকাঠামো নির্মাণ এবং আপনার যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার সে সমস্তগুলা নির্মাণ করাটা বিষয়টা গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। এখন আমাদের যেমন যেমন আমাদের জলাশয়গুলো আছে, তো সেই জলাশয়গুলোকে আমরা সংরক্ষণ করতে হবে এবং জলাশয়গুলোর জন্য এখন অনেক জায়গাতে বিভিন্ন ধরনের এখন কনফিউশন দেখা দিয়েছে, জলাশয় কি ব্যক্তি মালিকানাধীন নাকি এটা আদৌ সরকারি খাস জমি মুক্ত অথবা জলাশয়ের জায়গা কিনা। তো সেগুলোর জন্য আমাদের সিএস আরএস এই সমস্ত সবগুলোকে আমলে নিয়ে এরপরে করা হবে। জি, আমরা একটু যেতে চাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদের কাছে। আপনার কাছে জানতে চাই যে ঢাকাতে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য এই ড্যাপটি করা হচ্ছে, এই ড্যাপের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ডিটেল এরিয়া প্ল্যানের যে কার্যক্রমটি শুরু হয়েছিল বেশ লম্বা সময় ধরে এটার প্রণয়নের কাজ হয়েছে এবং প্রায় 1 বছরের সময় পেয়েছে এটার উপর মতামত দেওয়ার জন্য, এবং অনেক সংগঠন অনেক পেশাজীবীরা এর সাথে মতামত দিয়েছে। তাদের মতামতগুলো রাজুকের কাছে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তাদের মতামতগুলোকে বিবেচনা করে এই প্ল্যানটিকে সংশোধন করে এটা পাশের একটা প্রক্রিয়াতে যাচ্ছে, একটা অ্যাপ্রুভালের প্রসেসে যাচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় যেমনটা বললেন, আগামী ডিসেম্বর নাগাদ এটা হয়তো গেজেট হয়ে যাবে। আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে এটা যে দেখেন, কোনো একটা শহরের যদি একটি উন্নয়ন দর্শন না থাকে, পরিকল্পনা অ্যাপ্রুভ প্ল্যান না থাকে, তাহলে যেটা হয় যত্রতত্র এবং যে কোনো ভাবে শহরগুলো তৈরি হয়। এবং এটার থেকে রক্ষা করার জন্য একটি লেজিটিমেট প্ল্যান, একটি আইনগত ভিত্তি প্রয়োজন হয়, এবং সেটি হচ্ছে এই ডিটেল এরিয়া প্ল্যান। তা আমি আশাবাদী এই কারণে যে বর্তমানে যেভাবে চিন্তা করা হচ্ছে, যে প্ল্যান হচ্ছে এবং প্ল্যানের বাস্তবায়নের কথাও চিন্তা করা হচ্ছে। পূর্বে যে সকল প্ল্যানগুলো হতো সেখানে বাস্তবায়নের পরিমাণ অনেক কম থাকতো। এখন সরকারের সক্ষমতা বেড়েছে এবং এই প্ল্যানের যতটা পারা যায় এটাকে বাস্তবায়ন করলে আমরা যে সমস্যার বেড়াজালের মধ্যে আছি সেখান থেকে খানিকটা হলেও আমরা ভালো অবস্থায় যাব। আর ঢাকা শহর বাংলাদেশের রাজধানী এবং এটি একটি কেন্দ্র। এই ঢাকা শহরকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে অনেকটাই। যে 2041 সালের যে রূপকল্প, এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা সত্যিকারই একটি ভালো দেশের উদাহরণ হতে চাই, তাহলে অবশ্যই ঢাকাকে এই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং সেখানে একটি লেজিটিমেট প্ল্যান এখানে লাগবে, সেটি হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান। এখন কথা হচ্ছে যে এটি বাস্তবায়নের দিক থেকে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে। দেখেন, যে কোনো আইন, পরিকল্পনা, প্ল্যান এগুলো যখন তৈরি হয়, দেখতে হবে যে সামগ্রিকভাবে শহরের সামগ্রিক মানুষরা এটা থেকে বেনিফিট পাচ্ছে কিনা। যে কোনো আইনের কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়। একদম আপনি যেমন ধরেন, আজকে যদি ফুটপাতটা মানুষের পথচারীদের জন্য ফ্রি করতে চান, তাহলে তো সেখান থেকে কিছু মানুষকে সরাতে হবে। যেমন যারা ভেন্ডার আছে, যারা সেখানে ইনফর্মাল সেক্টরে কাজ করে, তাদেরকে সরাতে হয়। তাহলে কেউ না কেউ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মনে রাখতে হবে, ফুটপাতটা যখন ফ্রি করেন তখন আপনি জনস্বার্থেই করছেন এবং সাধারণ জনগণ তার থেকে বেনিফিট পাচ্ছে। ঠিক একইভাবে একটি প্ল্যান যখন করা হয়, সেখানে সামগ্রিক শহরের উন্নয়নের কথা চিন্তা করে এই প্ল্যানটা করা হয়। এখানে কারো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। এটাকে সামগ্রিকভাবে শহরের জনগণ যদি এর থেকে বেনিফিট পায়, তাহলে আমাদের এটাকে দ্রুত এটাকে অনুমোদন করে এটাকে বাস্তবায়নের জায়গাতে নিয়ে যেতে হবে। অবশ্যই আমরা আবার একটু মাননীয় মন্ত্রীর কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে রাজধানীতে 25 ভাগ রাস্তার প্রয়োজন, যেটি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবেই বলতে শুনেছি এবং যেটির বাস্তবতাও, কিন্তু আমাদের আছে মাত্র 7 ভাগ রাস্তা। এই সমস্যার সমাধানে এই ডিটেল এরিয়া প্ল্যানে কি কোনো সমাধান থাকবে কিনা? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে 25% রাস্তা, আমরা যে ওই আরবানাইজেশনের ফিলোসোফার লিওনার্দো ভিঞ্চি এই কথাটা বলেছিলেন, 25% কমিউনিকেশনের জন্য জায়গা রাখতে হবে। অর্থাৎ আপনি টোটাল জায়গার মধ্যে 25% আপনি কমিউনিকেশন and 40% housing, including commercial and residential, and rest area you can retain for the
গ্রিনাইজেশন অ্যান্ড ওয়াটার রিটেনশন বোর্ড হিসাবে। তো সেটা আমাদের নাই, যেটা আমাদের নাই সেটাকে আমরা কিভাবে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওইটার অভাবটা পূরণ করতে পারি, সেজন্য আমরা এটার জন্য চিন্তা করছি এবং সেটার জন্য কাজ করা হবে। যেমন আমাদের ফ্লাইওভার হচ্ছে, সাবওয়ের কথা চিন্তা করা হচ্ছে, মেট্রো রেল হচ্ছে। তো এই সমস্ত পদ্ধতিতে ওই সমস্ত অভাবগুলো এখন যেটা আমাদের হয়ে গেছে, যে তখন আমি যদি এখন বলি আমি কাউকে দোষারোপ করা হবে, আমার পিডিসুসরদেরকে আমার পূর্বসূরীদেরকে দোষারোপ করা হবে। তো এখন ব্লেম গেম খেলাচ্ছে, বরঞ্চ আমরা কি করে এখন সমাধানটা করতে পারি। যেমন আমরা একসময় যেভাবে চিন্তা করতাম, এখন আসলে বাস্তবতাতে দেখা যাচ্ছে সেই চিন্তাগুলোর মধ্যে কোথায় কোথায় ত্রুটি আছে। তো যেমন আমি এখানে আক্তার মাহমুদ সাহেব যোগদান করেছেন, আমি বলি এখন যেমন আমি চিন্তা করছি আমাদের বিশেষজ্ঞরা সহ বারবার বসে, আমি সবাইকে নিয়ে বসি, এই ওনারা সহ সবাই সাথে বসেছি। এখন একটা বিষয় হলো কি, কোনো না কোনোভাবে আমরা এখন একটা সময় কি করেছি, যে আমরা বললাম যে এত ফিট রাস্তা থাকলে এত হাইটের বিল্ডিং করা যাবে। এখন এত হাইটের কয়টা বিল্ডিং করা যাবে ওই রাস্তাতে, তাইলে ডেনসিটি অফ দ্য পপুলেশন অর ডেনসিটি অফ দ্য ট্রাফিক কত হবে, গাড়ি কয়টা হবে, এটা আমরা বিবেচনা রাখিনি। আবার আমরা বললাম যে আপনাকে 40% স্পেস ছেড়ে দিয়ে আপনাকে বিল্ডিং করতে হবে। 3 কাঠা জায়গা যার আছে, জমি যার আছে, তাকে যদি সে 40% তাইলে তার কাছে আর থাকবে 1.5 কাঠার মতন, অথবা আপনার 1.6 কাঠা থাকবে। তো এরকম যদি হয় তো তাইলে তার জন্য সমস্যা। আবার এই যে সবাই মিলে ছেড়ে দিল, প্রত্যেকের বাড়ির 2 পাশে একটা গল্লি হলো, কিন্তু এই গল্লিটা আমার কোনো কাজে আসে না। তো এই জন্য আমরা এখন বিবেচনা করছি, যদি এই যে 3 কাঠা 3 কাঠা করে যাদের আছে, তারা যদি একটা ব্লক ওয়াইজ, দ্যাট ইজ সবগুলা যে 50টা 3 কাঠা যদি একসাথ করে একটা বিল্ডিং করে, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে, আমি বিবেচনা করছি, এটা আমরা আলোচনা পর্যায়ে আছে, যে তাদেরকে আমরা যদি 40% জায়গায় 30% ছাড়তে বলি, আর সবগুলো একসাথে বিল্ডিং হয়ে যাবে। তো এই 30% মিলে আমি ওই এলাকার জন্য একটা ফার করে দিতে পারবো, একটা খেলার মাঠ করে দিতে পারবো। এরকম ভাবে আমরা চিন্তা করছি। তো সেই সমস্ত চিন্তার মাধ্যম দিয়ে ফিউচার প্ল্যানিংটা হয়তো আরেক রকম হতে পারে। এখন এটা আবার কমিউনিটি এঙ্গেজমেন্টের দরকার হবে, কমিউনিটিকে এখানে ইনভলভ হতে, দে হ্যাভ টু এক্সটেন্ড দেয়ার কপারেশন। কারণ আমি মনে করি যে এটার জন্য আমাদের লোকজনেরা কাজ করছে এবং জনপ্রতিনিধিদেরকেও আমরা সেখানে ইনভলভ করার চেষ্টা করছি। এই ক্রস সেকশনাল ইন্টারফেয়ারের মাধ্যম দিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারবো। তো এখন বিষয়টা হলো যে আমাদের বেশ কিছু লিমিটেশনের মধ্যে, আবার আরেকটা বিষয় হলো কমার্শিয়াল এরিয়া। কমার্শিয়াল বলতে কি, আপনি কি ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করেন। যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করি একজন একটা কাপেল ধরেন তার বাসাতে বসে সে হয়তো বা ইন্টারনেটের মাধ্যম দিয়ে, কমিউনিকেশনের মাধ্যম দিয়ে সে কিছু ট্রেড অ্যান্ড কমার্স করে, হ্যাঁ, সে একটা কিছু পণ্য ক্রয় বিক্রয় করে, এবং সেখানে দেখা যায় ইট ইজ নট দ্য কজ অফ এনি হোলি পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড ইমিশন হবে না খারাপ কিছু, এবং সেখানের মধ্যে সাউন্ড পলিউশন হবে না। সো দ্যাট দিস কাইন্ডস অফ এ থিং কুড বি কনসিডার ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়া, সো ইট উইল বি মিক্সড এরিয়া। এখন সেখানের মধ্যে যদি আপনি এটা যদি না করে, যদি আপনি বলেন যে ওই মতিঝিল যেতে হবে, তাইলে হবে কি, মতিঝিল যাওয়ার জন্য মতিঝিলে এত জায়গা হবে না, আর সেখানে যাওয়ার জন্য আসার জন্য যে ট্রাফিক প্রবলেম সৃষ্টি হবে, দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেস। অবশ্যই মাননীয় মন্ত্রী, জনগণকে সঙ্গে নিয়ে আসলে কাজ করতে হবে। আপনি যেমনটি বলছিলেন, আমরা আবারও এই প্রসঙ্গে ফিরবো, তবে তার আগে আমাদের একটি বিরতিতে যেতে হবে। আমরা বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আপনাদের দুজনের সঙ্গে এই বিষয় নিয়ে আরো কথা বলবো। এবার একটু আক্তার মাহমুদের সঙ্গে কথা বলতে চাই। আক্তার মাহমুদ, আমরা দেখতে পাচ্ছি যে ডিটেল এরিয়া প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব রাজুকের উপর থাকলেও এর আওতা সিটি কর্পোরেশনের পাশাপাশি আওতার মধ্যে পৌরসভা এবং ইউনিয়নকেও যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে ড্যাব বাস্তবায়ন কতখানি চ্যালেঞ্জিং আপনি মনে করেন? দেখেন, পরিকল্পনা, ফিজিক্যাল প্ল্যানিং সবসময় খুব চ্যালেঞ্জিং। এই পরিকল্পনা বাস্তবায়নের দিকটি আরো চ্যালেঞ্জিং এই কারণে যে একটি ফিজিক্যাল প্ল্যানিং অর্থাৎ ভৌত পরিকল্পনা বাস্তবায়নে অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে যুক্ত থাকে, সকল মানুষকে ছুঁয়ে যায়। এটা একটা শহরের একজন বাদাম বিক্রেতা থেকে শুরু করে কোটিপতি ইনভেস্টর পর্যন্ত প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে এই ডিটেল এরিয়া প্ল্যানের একটি প্রভাব থাকে। ফলে এই ধরনের একটি পরিকল্পনা সবসময় চ্যালেঞ্জিং হবেই। আর এদিক থেকে আমি বলবো যে 4টি সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, এদেরকে নিয়ে কাজ করে এটি বাস্তবায়ন করা যথেষ্টই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা আমি মনে করি যে বর্তমানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনি অত্যন্ত উদ্যমী একজন মানুষ এবং তিনি কাজকে এনজয় করেন বলে আমার কাছে ওনাকে আমি যেভাবে দেখেছি। তো আমি মনে করি এটা ওনার জন্য চ্যালেঞ্জিং হলে উনি এটা পারবেন করতে। আর এখানে
দেখেন ট্রান্সপোর্টেশন আছে, হাউজিং আছে, পাবলিক স্পেস আছে, এখানে ইনস্টিটিউশন, রেসিডেন্সিয়াল এরিয়ার কত রকমের ল্যান্ড ইউজ আছে। এই ল্যান্ড ইউজ গুলোকে যেভাবে পরিকল্পনায় ব্যবহারের কথা বলা আছে সেই অনুযায়ী বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী রাজুক এখানে প্রয়োজন হবে। শক্তিশালী কোন সেন্সে? এটি হচ্ছে তার অর্গানাইজেশনাল ক্যাপাসিটি। এখানে নগর পরিকল্পনাবিদ লাগবে এবং অন্যান্য টেকনিক্যাল লোকজন লাগবে। এখানে বলের কোনো ঘাটতি রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে এই উন্নয়ন নিয়ন্ত্রণটুকু করতে পারবে না। রাজুকের যে 3টি প্রধান কাজ আছে তার মধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করা, উন্নয়ন করা এবং উন্নয়ন নিয়ন্ত্রণ করা। এই উন্নয়ন নিয়ন্ত্রণের জায়গায় আমরা পূর্বেও দেখেছি প্রচুর ঘাটতি আছে। এই জায়গাটায় কোনো ঘাটতি রাখা চলবে না, কারণ সকলেই মানে অন্ততপক্ষে উন্নয়ন নিয়ন্ত্রণের জন্য রাজুকই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যে এটিকে বাস্তবায়ন করবে। আরেকটি কথা বলে রাখা ভালো, রাজুক এই মুহূর্তে যেভাবে সাংগঠনিকভাবে যেভাবে চলছে, এতে একটি বোর্ড আছে, যে বোর্ডে আমি যেটা আশা করি, যেটা আমার মানে প্রত্যাশা, সেটি হচ্ছে যে এখানে যেন টেকনিক্যাল লোকজন থাকে, কারণ এই সিদ্ধান্তগুলো টেকনিক্যাল লোকজনের পরামর্শ যেন ঠিক মতন শোনা হয়। আখতার মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার একটু স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলামের কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন এই ডিটেইল এরিয়া প্ল্যান এটির বাস্তবায়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা এই ব্যাপারে? এবং আরেকটি বিষয় একটু জানতে চাই যে এটির জন্য আমরা দেখতে পেয়েছি যে অনেক আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকাও এর মধ্যে পড়েছে, সেই ব্যাপারে সেটি সমন্বয়ের জন্য কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন ড্যাবটা চূড়ান্ত করার জন্য। ড্যাবটা হলো ডিটেল এরিয়া প্ল্যান, রিভাইজ ডিটেল এরিয়া প্ল্যান। তো এটা জন্য আমরা কাজ করছি এবং সেখানে নির্দেশনা হলো মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে বাংলাদেশটাকে একটা উন্নত বাংলাদেশ করার জন্য। বাংলাদেশের এই উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দর্শনটাকে মাননীয় প্রধানমন্ত্রী আমলে নিয়ে বাস্তবায়নের জন্য কাজ করছেন। তো এখন সেক্ষেত্রে এখানে আমি আখতার মাহমুদ সাহেবের বক্তব্যের সূত্র ধরে একটু বলবো। দেখুন, আমরা ডিটেল এরিয়া প্ল্যান করব, প্ল্যান করার পর দিয়ে সেটা বাস্তবায়নের জন্য রাজুক ঢাকাতে অথবা এই ডিটেল এরিয়া প্ল্যান এলাকাতে, এখন ডিটেল এরিয়া প্ল্যান এলাকাতে সেখানে আবার ইউনিয়ন পরিষদ আছে, তাহলে ইউনিয়ন পর্যায়ে আমাদের এবং পৌরসভা পর্যায়ে সেখানে কিন্তু আপনার অন্যান্য অনেক জায়গাতে দেখা গেল যে তারা সেখানে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ সেখানে তারা তাদের অনুমোদনগুলো দেওয়ার জন্য সক্ষমতা গড়ে তুলতে হবে এবং তাদের আছে যতটুকু আছে। তো এখানে একটা বিষয় হলো কি, যেমন আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় অনেকগুলা জায়গা জমি আছে, এগ্রিকালচারাল ল্যান্ড আছে এবং অনেকগুলা এখন অপরিকল্পিতভাবে বাড়িঘর হয়। তো তখন সেখানে আমরা যে ডাইরেক্টিভ থাকবে সেই ডাইরেক্টিভ ওয়াইজ তাদেরকে করতে হবে এবং করার জন্য একটা কথা এসেছে, ইট ইজ এ চ্যালেঞ্জিং বাট উই হ্যাভ টু ডু, উই ডু নট হ্যাভ দ্য অল্টারনেটিভ। আমরা এটার অপশানটা যদি অন্য কিছু করি তাহলে কিন্তু আমাদের দেশকে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো না। ঢাকা শহরকে এবং ঢাকা শহর আমার গ্রাম আমার শহর এই কমিটিরও আমি এই দর্শনেরও আমি আবার সভাপতি। তো সেই সমস্ত কারণে আবার নদীগুলা দূষণমুক্ত এবং নব্যতা ফিরিয়ে আনার ওই কমিটিরও আমি সভাপতি। তো সেখানে যেমনি আমার কাছে অনেকগুলা এম্পাওয়ারমেন্ট আছে, তেমনিভাবে এই কাজগুলো করার জন্য কিছুটা সহজ। কিন্তু সহজ হলো এখানে যে সমস্ত স্টেক হোল্ডাররা আছে, অন্যান্য যত মন্ত্রণালয়ের আছে, সবাইকে সম্পৃক্ত হইতে হবে এবং সবাই এই ব্যাপারে আমলে। একটি বিষয় আমি বলি, এখানে কথাটা আলোচনায় ওইভাবে আসে নাই, আমি বলি আখতার মাহমুদ সাহেবরা অনেকে সাথে আমি বিভিন্ন সময় কথা বলেছি। অর্থাৎ আমি বলেছি জুন ভিত্তিক যেমনিভাবে আমি ডেনসিটি অফ দ্য পপুলেশন ঠিক করব, তেমনিভাবে ইউটিলিটিক্যাল সার্ভিস চার্জগুলো, অর্থাৎ আমি যদি দেখুন এখন সব মানুষ যদি ঢাকা শহরে থাকে, এখন সারা বাংলাদেশের 70 কোটি মানুষকে ইউ ক্যান নট মাউন্ট ইন ঢাকা সিটি। তো তাহলে কি করতে হবে? আপনি জোর করে ঢাকা থেকেও আসলে তার বের করে দেবেন না, পারবেন না। তো তাহলে ঢাকাটাকে এমনভাবে করতে হবে যাতে নাকি সেখানে অন্য জায়গাতে আমি অনেক ফ্যাসিলিটি দিতে পারি। যেমন আমি যদি গুলশানে এখন ধরুন 50,000 টাকা গড় ভাড়া এবং হোল্ডিং ট্যাক্স এবং ইউটিলিটিক্যাল সার্ভিস, এগুলো দেখা যায় যে ওই যাত্রাবাড়িতে যে রেটই আছে অথবা ওই আপনার পুরান ঢাকাতে যে রেটই আছে একই রেটে। তো আমি যদি গুলশানে যদি যেমন ওখানে যদি পানির দাম 15 টাকা হয়, এখানে যদি আমি 30 টাকা করি, ওখানে পানি বিদ্যুতের দাম 6 টাকা হয়, এখানে যদি আমি 12 টাকা করি, তো তাইলে হবে কি টেরিফ ইন্টারভেনশনের মাধ্যম দিয়ে মানুষকে ডিসকারেজ করা যাবে এবং তাকে যদি আবার ফ্যাসিলিটেট করি যে বাইরে থাকবে, তখন এখানে কি হবে, হোল্ডিং ট্যাক্স যদি বেড়ে যায়, তখন একটা মানুষ দেখলো যে তার এখানে কস্ট অনেক বেশি, আর সে যদি 20 কিলোমিটার দূরে 15-20 মিনিট, যেমন
আমাদের এখন মেট্রো রেল হচ্ছে, তো আমাদের ওই আপনার বিআরটিএ হচ্ছে। তো এই সমস্তগুলো হওয়ার কারণে সে যখন ডিস্টেন্সে যায় থাকবে, দেখবে যে 50,000 টাকার আর মধ্যে সে 30,000 টাকা সেভ করতে পারবে, তো তখন সে সেদিকে যাবে। তো এই জন্য আমি বলছি জোন ভিত্তিক আপনার সেখানে আপনার টেরিফ অফ ইউটিলিটিক্যাল সার্ভিস হ্যাজ টু বি ফিক্সড। গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুৎ, এখন আমরা প্র্যাকটিক্যাল হইতে হবে। এখন বিভিন্ন কথা বলা যাবে, এগুলো সবগুলোর উল্টা দিক আছে। আর আমি যে কথাটা বলেছিলাম, আপনি হাই রাইজ বিল্ডিং করবেন, আমাকে বোঝানো হচ্ছে যে হাই রাইজ বিল্ডিং করলে কি হবে, আমাদের জমি কম, অতএব আমরা সব মানুষকে আপনার উপরে উঠিয়ে দেবো। তো ভালো কথা, উপরে উঠে দিলে তো সে নামবে, তো নামার জন্য কি জায়গা লাগবে না? এখন আপনি যদি বলেন যে উপরে থেকে যাবে, তাহলে সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু উপরে তো কেউ থাকবে না, তাকে তো নামতে হবে। তাকে তো তার যে যে দৈনন্দিন যে সমস্ত সার্ভিসগুলোর দরকার, সেই সার্ভিসগুলোর জন্য তাকে এখানে সেখানে যেতে হবে, বা যাওয়ার সময় তো রাস্তা লাগবে। তো সেজন্য আমাকে এখন ক্রস সেকশনাল ইন্টারভেনশন লাগবে। ক্রস সেকশনাল ইন্টারভেনশন বলতে আমি কতটুকু হাই রাইজ করবো সেখানে, এখন সেখানে ডেন্সিটি কত আছে পপুলেশন, আর কত মানুষকে আমি ওখানে ঢুকাইতে পারবো, অথবা সেখানে যদি আমি আরো ওয়াইডার রাস্তা করতে পারি, সেখানে যদি স্পেস অফ কমিউনিকেশন যদি স্প্রেডেড করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বেশি মানুষকে সেখানে হাই রাইজ, এখন আমি হাই রাইজ আমরাও বিল্ডিং এর বিপক্ষে না, বুঝতে কিন্তু পারছি হাই বিষয়টি অনেকখানি জটিল এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন, আমরা সেটি আশা করছি এবং আপনাদের সাফল্য কামনা করি। একজনের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে ভুয়া ছবি ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। শারদীয় দুর্গা উৎসবে কুমিল্লা কাণ্ডের পর সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ে নোয়াখালী, চট্টগ্রাম ও রংপুরে। তবে ফেসবুকে ভুয়া ছবি ও তথ্যে সহিংসতা উস্কে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত বলছে, ভারতের ত্রিপুরায় আগুন দেওয়ার একটি ছবিকে রংপুরের পীরগঞ্জের ছবি হিসাবে ব্যবহার করা হয়েছে। নোয়াখালীর ঘটনায় যতন শাহ হত্যার যে ছবি ছড়ানো হয়েছে, সেটি মিরপুরের পল্লবীতে শাহিনুদ্দিন হত্যার ভিডিও ফুটেজ। এসব ছবি ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যতন শাহ হত্যার ছবির ঘটনায় এরই মধ্যে আটক করা হয়েছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে। এই ভিডিওটি উনি ছড়িয়ে দিয়েছেন এবং উনি বেশ কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য করেছেন। পাশাপাশি উনি ফেসবুকে বিভিন্ন ধরনের বক্তব্য বা কন্টেন্ট উনি দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে এই সংক্রান্ত যারা মূল হোতা, পাশাপাশি যারা পিছন থেকে ইন্ধন দিয়েছে, এই সংক্রান্ত প্রায় 22 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এছাড়া বুধবার নোয়াখালী ও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও 25 জনকে। বিদেশে বসে যারা এই অপপ্রচারে অংশ নিয়েছে তাদের বিষয়েও তথ্য দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে। শনাক্ত করা হচ্ছে সহিংসতায় উস্কে দেওয়া ব্যক্তিদের সহায়তাকারীদেরও। আমরা বেশ কিছু ফেসবুক আইডি সহ সামাজিক যোগাযোগ আইডি আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। বেশ কয়েকজন এডমিনকেও আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা 22 জনকে ইতিমধ্যে আটক করেছি, আইনে হাতে সোপর্দ করেছি। আজকেও আমরা নোয়াখালীতে 5 জনকে আটক করেছি। পাশাপাশি দেশের বাইরে যারা করছে তাদের সম্পর্কিত তথ্য আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওই দূতাবাসকে আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় এ পর্যন্ত মোট 86 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলা হয়েছে 4টি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মীয় সহিংসতা নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। শামীম হায়দার পাটোয়ারী, দুর্গাপূজার অষ্টমীর দিন থেকে যেই সংঘাত শুরু হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে নানা ধরনের ঘটনা প্রবাহ, এবং আজ সবশেষ আমরা দেখতে পেলাম যে কুমিল্লার মণ্ডপে পবিত্র কোরআন রেখেছিল ইকবাল হোসেন। পুলিশ সংবাদ সম্মেলন করে সেই কথাটিও বলেছে, তারা সিসি ক্যামেরা দেখে এটি নিশ্চিত হয়েছে। জনপ্রতিনিধিরা যেই ভূমিকা রাখছেন, সব দিক দিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জনপ্রতিনিধিরা তো অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে এরকম ঘটনা ঘটলেই সাথে সাথে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, এমপি, তাদের সেখানে যাওয়া উচিত, প্রোটেকশন দেওয়া উচিত এবং সর্বোচ্চ শক্তি দিয়ে সংখ্যালঘুদের, সেটি উনি যে ধর্মেরই হোক, তাদেরকে আমরা অবশ্যই প্রোটেকশন দেওয়া উচিত। এখন এই প্রোটেকশনটা যদি আমরা দিতে না পারি, এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। তবে এখানে একটি বিশাল কোশ্চেন মার্ক রয়ে গেছে। প্রশাসনের সাথে, পুলিশের সাথে জনপ্রতিনিধিদের একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ধরনের কাজগুলোতে কোনো জনপ্রতিনিধি মনে করতে পারেন যে এই কাজটি পুলিশের কাজ, পুলিশই করুক, যেহেতু পুলিশ সুবিধাভোগী, পুলিশকেই করতে হবে, আমরা কেন আগ বাড়িয়ে এটা করব, এরকম একটি হতে পারে। দেখুন, উপজেলা চেয়ারম্যান একটা গুরুত্বপূর্ণ পদ। আমি অন্তত কোনো নিউজে দেখতে পারিনি কোনো মণ্ডপ ভাঙার ক্ষেত্রে সেখানে উপজেলা চেয়ারম্যান নিজে থেকে গিয়ে সেই মণ্ডপটি রক্ষা করার চেষ্টা করেছে। প্রত্যেক স্থানীয় নেতার শতাধিক কর্মী থাকে, হাত দিলেই তারা 100-200 কর্মী পেয়ে যাচ্ছে, কেন তারা করছে না?
উপজেলা চেয়ারম্যানের তো পুলিশ ডাকার ক্ষমতা নাই, কার্যত কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে এই যে ক্ষমতাহীন করে রাজনীতিবিদদেরকে ডিমোরালাইজ করে রাখা হচ্ছে, যে কারণে এই তাণ্ডবটি রাজনৈতিকভাবে সফলভাবে রাজনীতিবিদরা হ্যান্ডেল করতে পারলো না। এবং সবচেয়ে বড় সমস্যা যেটি হলো, এর ফলে আপনি কখনোই সারা বাংলাদেশের আনাচে কানাচে 30,000, 40,000, 20,000 যে মণ্ডপ আছে, এদেরকে কখনোই পুলিশ দিয়ে প্রোটেকশন দিতে পারবেন না। জনপ্রতিনিধি, স্থানীয় সরকার, জনগণ তারা যদি স্বতঃস্ফূর্তভাবে প্রোটেকশন দিতে না এগিয়ে আসে, সম্প্রীতি যদি বন্ধন সুদৃঢ় না হয়, শুধু পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে কখনোই পৃথিবীর কোনো দেশে মাইনরিটি কমিউনিটিকে প্রোটেকশন দেওয়া যায়নি। পুলিশ সেনাবাহিনী দিয়ে মাইনরিটি কমিউনিটিকে ধ্বংস করে দেওয়া গেছে, জিউসদের করা হয়েছে, কিন্তু প্রোটেকশনের ব্যাপারটা জনসাধারণের অংশগ্রহণ প্রয়োজন। সেই অংশগ্রহণে বিশাল একটা ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতিটি কেন হয়েছে সরকারকে উপলব্ধি করতে হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন এবং আমরা চাইবো যে সরকার নিশ্চয়ই এই ব্যাপারে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং জনপ্রতিনিধিরা যেন আরও জনঘনিষ্ঠ হন, আমরা সেটিও আশা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার 18 বছর বয়সীরাও নিতে পারবেন করোনার টিকা। জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন তারা। করোনার টিকার গতি বাড়াতে প্রতি মাসে দেওয়া হবে 3 কোটি টিকা, এটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এসব বিষয়ে নিয়ে কথা বলতে শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এস এম আলমগীর। ডাক্তার এস এম আলমগীর, আমরা দেখতে পাচ্ছি যে করোনা টিকা নেয়ার গতি যেমন বেড়েছে, সরকারের সক্ষমতাও বেড়েছে, প্রচুর সংখ্যক টিকাও আপনাদের হাতে আছে, কিন্তু একটি বিষয় আমাদের ভাবাচ্ছে, সেটি হচ্ছে করোনার সংক্রমণের হার আমরা যখন দেখতে পাচ্ছি প্রায় 2-এর কাছাকাছি, তখন সাধারণ মানুষ কিন্তু অনেকটাই উদাসীন হয়ে যাচ্ছে মাস্ক পরার ব্যাপারে। এই করোনার বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরা কতখানি জরুরি? ধন্যবাদ আপনাকে। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এনেছেন। আসলে সারা পৃথিবীতে তো করোনা এখনো কিন্তু প্রায় প্রতিদিন 4 থেকে 5 লাখ কেস হচ্ছে কিন্তু সারা পৃথিবীতে। আমাদের দেশের সংক্রমণ সংখ্যা তুলনামূলকভাবে কম এবং এই অবস্থায় থাকলে আমরা একটা স্বস্তির মধ্যে থাকি, কিন্তু এখানে যদি আমরা সামান্যতম ঢিলেমি করি তাহলে কিন্তু পরবর্তীতে মারাত্মক পরিণতি হতে পারে। সো আমরা বলবো, আমরা যেমন টিকা কার্যক্রম সারা দেশে প্রায় 80 ভাগ মানুষকে টিকা দেওয়ার জন্য জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সাথে কিন্তু স্বাস্থ্যবিধি অত্যন্ত জরুরি। আমাদের মনে রাখতে হবে টিকা হবে মহামারী নিয়ন্ত্রণের অন্যতম টুলস, একমাত্র টুলস নয়। সো এই অন্যতম টুলসের সাথে আমাদের স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা না চলি, পৃথিবীতে যেহেতু বহু দেশে এখনো সংক্রমণ সংখ্যা অনেক বেশি, এই ভাইরাসটি অনবরত পরিবর্তনশীল একটি ভাইরাস, যে কোনো ধরনের পরিবর্তন এই ভাইরাসে আমাদের জন্য বিপজ্জনক সময় ডেকে নিয়ে আসতে পারে। এই জন্য স্বাস্থ্যবিধি মানা এবং আমাদের যে জনসমাবেশগুলো হচ্ছে, আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করছি এবং দুঃখের সাথে লক্ষ্য করছি মাস্ক পরার পরিমাণ অত্যন্ত কম। আমরা যেসব জনসমাবেশ করি সেখানে স্বাস্থ্যবিধি মানা হয়তো কঠিন, কিন্তু মাস্ক পরাটা তো আপনি দূরত্ব মানতে না পারেন, কিন্তু মাস্ক তো পরতেই পারেন। এবং সার্জিক্যাল মাস্ক বা নর্মাল যে কোনো মাস্ক যদি আপনি পরেন, আপনি মাস্কের সাথে যদি টিকা নেওয়া থাকে তাহলে সংক্রমণ এই হারে ধরে রাখা সম্ভব, না হলে যে কোনো সময় আমরা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যেতে পারি। এই জন্য সবার প্রতি আহ্বান, আমরা এটা আসলে আমি, আপনি, গণমাধ্যম, সরকার বিভিন্ন পর্যায়ে চেষ্টা করবে, কিন্তু এখানে আমাদেরকে ব্যক্তিগত সচেতনতা, অবশ্যই ব্যক্তি পর্যায়ে সতর্ক না থাকলে আসলে এই সংকটের সমাধান করা আমাদের কারোর পক্ষেই উত্তরণ ঘটানো সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ এস এম আলমগীর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল এডিটর স্পিক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।